হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের এখানে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের কিন্তু ক্লাসেস আমরা প্রত্যেক দিন রাত্রেবেলায় করছি। আচ্ছা, রিসেন্টলি একটা যেটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এটা একটা আপডেট, এটা কোনো অফিসিয়াল কোনো নোটিশ নয়, এটা একটা আপডেট। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যারা প্রাইমারি টিচার রয়েছেন, প্রাইমারি টিচার 2011 সালের আগের যারা টেট পাস করেননি, তাদের জন্য কিন্তু আলাদা করে টেট অর্গানাইজ করার কথা ভাবছে। ঠিক আছে, এটা অফিসিয়াল কোনো খবর নয়, এটা একটা আপডেট পেয়েছি। এই ব্যাপারে কোনো রকম কোনো আপডেট আগামীতে যখন পাবো অফিসিয়ালি আমি কিন্তু জানিয়ে দেবো ভিডিও করে। ঠিক আছে, আজকে জাস্ট বলে রাখলাম যারা মানে ইন সার্ভিস টিচার রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে থাকুন। ঠিক আছে, আর আপার প্রাইমারি টেটের কিন্তু এই বছরই সম্ভবত তোমাদের অগাস্টে কিন্তু নোটিফিকেশন চলে আসতে পারে। ঠিক আছে, অগাস্টে নোটিফিকেশন চলে আসতে পারে। তো আমাদের সাবজেক্ট ওয়াইজ যে ক্লাসেসগুলো আমরা করছি তার মধ্যে আছে ক্লাস নাম্বার 16, এবং গতকাল বলে দিয়েছিলাম যে আজকে লার্নিং ডিসএবিলিটিস নিয়ে আমরা ক্লাস করব। এখান থেকে প্রত্যেকবার, সেটা প্রাইমারি টেট হোক, সিটেট হোক, আপার প্রাইমারি টেট হোক, এখান থেকে প্রত্যেকবার একটা করে প্রশ্ন, একাধিক প্রশ্ন আসেই। তো লার্নিং ডিসএবিলিটিস বা যেটাকে আমরা বলি শিখন প্রতিবন্ধকতা, এই শিখন প্রতিবন্ধকতা বা লার্নিং ডিসএবিলিটিস আসলে কি? লার্নিং ডিসএবিলিটি হলো এমন একটি স্নায়বিক সমস্যা বা যেটাকে বলা নিউরোলজিক্যাল সমস্যা, যার ফলে শিশুর পড়া, লেখা, বানান, গণনা, ভাষা বোঝা এবং তথ্য প্রক্রিয়াকরণে অসুবিধা হয়। মানে পড়তে অসুবিধা হবে, লিখতে অসুবিধা হবে, বানান করতে অসুবিধা হবে, গণনা করতে, গণনা কি জিনিস মনে করো কাউন্ট করতে, ক্যালকুলেট করতে অসুবিধা হবে। বা মনে করো সে মাঠে খেলতে গেছে, তার দিকে একটা বল আসছে, এবার বলটা তার আহ, তার মাথার ঠিক পাশ দিয়ে চলে গেল, চলে যাওয়ার পরে সে কিন্তু কি করছে, সে হচ্ছে রিয়াক্ট করছে, অর্থাৎ লেট রিয়াকশন যাকে আমরা বলি সেটা। এবং তথ্য প্রক্রিয়াকরণে অসুবিধা, তথ্য প্রক্রিয়াকরণ বলতে 2+2 যে 4 হচ্ছে, এবার 3+1 এটাও যে 4, এই বিষয়টা সে কিন্তু বুঝতে পারছে না। যদিও তার বুদ্ধিমত্তা সাধারণ বা গড়ের উপরে হতে পারে, অর্থাৎ আইকিউ খারাপ তা নয়, কিন্তু তবুও যে বেসিক ব্যাপারগুলো পড়তে লিখতে অসুবিধা হচ্ছে, তাতে করে কিন্তু এটাকে লার্নিং ডিসএবিলিটিস বলে। আমরা যদি একটা সংজ্ঞা বলি, তো লার্নিং ডিসএবিলিটি হলো এমন একটি বিশেষ শিক্ষণগত অসুবিধা যা শিশুর পড়া, লেখা, গণিত বা ভাষা শেখার ক্ষমতাকে প্রভাবিত করে, কিন্তু এটা বুদ্ধির ঘাটতির কারণে কিন্তু হয় না। এটা বুদ্ধির ঘাটতির কারণে কিন্তু হয় না। ঠিক আছে, কেন হয়, কোন কোন ব্যাপারগুলো রয়েছে এবং কোন কোন লার্নিং ডিসএবিলিটিস রয়েছে সেগুলো আমরা সবই জানবো। আচ্ছা, যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখবে, এই কারণে বলছি অনেকেই বলছো ক্লাসের নোটিফিকেশন আমরা পাই না, আমাদেরকে পরে ক্লাস দেখতে হয়। তো ওই নোটিফিকেশনটা অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের প্রত্যেক দিন 7:30তেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যে 8টা থেকে ক্লাস হচ্ছে, তাহলে তোমরা নিজেদেরকে তৈরি রাখতে পারবে। এই লার্নিং ডিসএবিলিটির বৈশিষ্ট্য, স্বাভাবিক বা উচ্চ বুদ্ধিমত্তা থাকতে পারে, অর্থাৎ উচ্চ বুদ্ধিমত্তা মানে আইকিউটা কি হবে, ভালো হবে। নির্দিষ্ট ক্ষেত্রে সমস্যা মানে কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে, কোনো একটা পার্টিকুলার কোনো একটা ক্ষেত্রে প্রবলেম হতে পারে। দীর্ঘস্থায়ী সমস্যা, এটা একটা লং লাস্টিং প্রবলেম হতে পারে। মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের সমস্যা, এবার আমরা এক এক করে দেখব। এখানে এলডি হচ্ছে লার্নিং ডিসএবিলিটিস, এটা শিশু মানে যে কম বুদ্ধিমান তা কিন্তু নয়, তার কিন্তু আইকিউ ভালো থাকতে পারে, তবুও তার পড়তে অসুবিধা হচ্ছে, লিখতে অসুবিধা হচ্ছে। মানে এখানে বলতে চেয়েছে আইকিউ খারাপ তার মানে এই না যে, বা আইকিউ ভালো তার মানে এই না, আইকিউ খারাপ মানে যে সে খারাপ, আর আইকিউ ভালো মানে সে খুব ভালো তা কিন্তু নয়, তার অন্যান্য সমস্যা থাকতেই পারে। নির্দিষ্ট ক্ষেত্রে সমস্যা, সব বিষয় নয় কিন্তু কোনো পার্টিকুলার ক্ষেত্রে, কোনো পার্টিকুলার সাবজেক্টের ক্ষেত্রে তার প্রবলেম হতে পারে। দীর্ঘস্থায়ী সমস্যা মানে পার্মানেন্ট যদি কোনো প্রবলেম থাকে, বা বলতে পারো যে যেটা লং লাস্টিং প্রবলেম থাকে, যেরকম মনে করো সঠিক সহায়তা ছাড়া সমস্যা দীর্ঘদিন থেকেই যায়, সেটা হতে পারে। বা তার যে ফাইন মোটর স্কিলসগুলো রয়েছে, যেটা আমরা এটা পড়বো আগামীতে, ফাইন মোটর স্কিলস আর গ্রস মোটর স্কিলস। আমি একটু তোমাদেরকে হিন্ট দিয়ে দিই। ধরো আমি লিখছি এখন, আমি কিন্তু হাতের এই 3টে আঙ্গুল, 3টে ফিঙ্গার দিয়ে লিখছি। তো 3টে ফিঙ্গার ছোট, আমার যে হাড় অস্থিগুলো কাজ করছে, এটাকে বলে ফাইন মোটর স্কিল। আমি যখন মাঠে যাব, ক্রিকেট খেলবো বা ফুটবল খেলবো, তখন আমি দৌড়াবো, দৌড়ানোর সময় আমার পায়ের বড় বড় মাসেলগুলো, পেশিগুলো, আমার গোটা বডি তখন দৌড়াচ্ছে, তখন সেটা হচ্ছে গ্রস মোটর স্কিল। অর্থাৎ ফাইন মোটরের ক্ষেত্রে যখন ছোট ছোট আমাদের বডি পার্টস, ছোট ছোট আমাদের অস্থি বা হাড়গুলো কাজ করে, তখন সেটা ফাইন মোটর। যেমন আমরা লিখছি, যেমন আমরা কিবোর্ড টাইপ করছি,
ঠিক আছে। আর গ্রস মোটর হচ্ছে যখন আমরা দৌড়াচ্ছি, সাইকেলিং করছি, গোটা বডি নিয়ে আমরা হাঁটছি, সেগুলো হচ্ছে গ্রস মোটর। মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের সমস্যা মানে তথ্য সংগ্রহ, কোনো একটা ডেটা কালেক্ট করলো, সেটাকে মনে রাখা এবং সেটাকে প্রকাশ করা। অর্থাৎ সে পড়লো ব্যাপারটাকে, পড়ার পরে সেটাকে মনে রেখে, মনে রাখা বলতে মেমোরাইজ বা রোট লার্নিং নয়, মনে রাখবে রোট লার্নিং পেডাগজিতে কিন্তু প্রোহিবিটেড, ঠিক আছে, এটা নিষেধ করা আছে, রোট লার্নিং মুখস্থ করানো যাবে না বাচ্চাদেরকে। অর্থাৎ সেই ব্যাপারটাকে সে যে শিখলো, শিখে সেটাকে পরে যে প্রকাশ করবে, রিভিল করবে, সেটা সে করতে পারছে না। লার্নিং ডিসএবিলিটিসের কিছু কারণ থাকে, কিছু নিউরোলজিক্যাল ফ্যাক্টরস থাকে, স্নায়বিক কারণ। মস্তিষ্কে তথ্য প্রক্রিয়াকরণে পার্থক্য দেখা যায়, সে কারোর স্মৃতিভ্রম হতে পারে, কারোর মনে করো যে মেমোরিটা একটু দুর্বল হতে পারে বাকিদের থেকে। বংশগত কিছু কারণ থাকে, হেরিডিটি, পরিবারে একই ধরনের সমস্যা থাকতে পারে কারোর মনে করে যে কেউ দেখা গেল যে যার সন্তান, তিনি নিজেই হয়তো নিউরোলজিক্যাল কোনো একটা ডিসঅর্ডারের তিনি পেশেন্ট, বড় হয়ে দেখা গেল সেই বাচ্চারাও সেম হয়ে গেল। আমরা বলি না যে নার্ভের প্রবলেম একটা কমন ব্যাপার, তো নার্ভের প্রবলেম দেখা গেল হয়ে গেল, এটা একটা হেরিডিটি, বংশ পরম্পরায় আসে, জেনেটিক। জন্মপূর্ব বা জন্মকালীন কারণ, মাতৃ অপুষ্টিজনিত, মানে মাতৃ যখন তিনি গর্ভবতী রয়েছেন, মা যখন গর্ভবতী আছেন, তখন যদি অপুষ্টি বা কুপুষ্টি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বিকাশ ঘটে না। অক্সিজেনের অভাব যদি থাকে মাথায়, তাহলে প্রবলেম। অনেকে দেখবে পাহাড়ে গিয়ে বমি করছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, ভুলভাল বকতে শুরু করছে, মাথায় অক্সিজেন না পৌঁছালে। আর অকাল জন্ম মানে কি, আমরা যেটাকে বলি প্রিম্যাচিওর বেবি, মানে মনে করে যদি আমি বলি 9 মান্থসে যখন একটা বাচ্চা কি হচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, সে দেখা গেলো 7.5 মান্থসেই তার জন্ম হয়ে গেল, বা 8 মান্থসে তার জন্ম হয়ে গেল, কোনো কারণে জন্ম করাতে হলো সিজারিয়ান এর মাধ্যমে, তো সেটা কিন্তু প্রিম্যাচিওর বা অকাল জন্ম। তাদেরও কিন্তু কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা ব্রেনের বিকাশ নাও হতে পারে। আর তো পরিবেশগত কারণ রয়েছে, এটা সরাসরি নয়, তবে সমস্যা কিন্তু বাড়াতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক ব্যাপারগুলো। এবার আমাদের যে বিষয়টাকে বিশেষ করে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে লার্নিং ডিসএবিলিটিসের প্রকারভেদগুলো। সবার প্রথমে দেখো ডিসলেক্সিয়া, এটা আমরা কিন্তু অনেকের মধ্যে দেখতে পাই। এটা কি, পড়ার অসুবিধা, রিডিং ডিসএবিলিটি, পড়ার অসুবিধা, পড়তে অসুবিধা হচ্ছে। এখানে দেখো বাচ্চাটার এই যে শব্দগুলো ঘুরে যাচ্ছে, মানে বাচ্চারা কি বলছে যে স্যার বা ম্যাম লেটার্স আর ডান্সিং। একটা মুভি দেখেছিলাম ছোটবেলায় বলতে স্কুল জীবনে একটা মুভি দেখেছিলাম, তারে সেভেন পার নামে। সেখানকার বাচ্চাটার এই প্রবলেমটা ছিল, ডিসলেক্সিয়া। ওই মুভিটা দেখে ডিসলেক্সিয়া সম্পর্কে একদম পরিষ্কার ধারণা কিন্তু হয়েছিল। তার মানে ডিসলেক্সিয়া আছে মানে সে যে ডাল বাচ্চা তা কিন্তু নয়, তার অন্যদিকে কিন্তু ট্যালেন্ট থাকতেই পারে। সো ডিসলেক্সিয়া এফেক্টস রিডিং, নট ইন্টেলিজেন্স, ঠিক আছে। এখানে দেখো অক্ষর চিন্তা সমস্যা হচ্ছে, একই রকম দেখতে শব্দ, যেমন অক্ষর পি কে কিউ মনে করা, তারপরে মনে করো যে ডাব্লু কে এম মনে করা, ঠিক আছে। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু তাদের থাকে। শব্দ পড়তে সমস্যা হয়, বাক্য গঠন, বিশেষ করে হচ্ছে সঠিকভাবে বাক্য গঠন করতে প্রবলেম হবে, বানান ভুল পড়বে, ধীরে ধীরে পড়বে, যেমন ওয়াসকে স পড়ছে, ঠিক আছে, ওয়াসকে স পড়ছে, মানে একই পেজের মধ্যে 4 জায়গায় 4 রকমের স্পেলিং লিখছে, এই প্রবলেমগুলো কিন্তু হয়। তো কি ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে, ডিফিকাল্টি রিকগনাইজিং লেটার্স, যে কোনো শব্দ অক্ষর চিনতে অসুবিধা, ডিফিকাল্টি রিডিং ওয়ার্ডস কারেক্টলি, অর্থাৎ সঠিক শব্দ পড়ার জন্য সমস্যা হচ্ছে, ফ্রিকুয়েন্ট স্পেলিং মিস্টেক্স, বানান ভুল করছে, স্লো রিডিং স্পিড, যেহেতু পড়তে প্রবলেম হচ্ছে তাই অটোমেটিক্যালি স্লো হয়ে যাচ্ছে পড়াটা, মিনিং কি ডিফিকাল্টি ইন রিডিং, রিকগনাইজিং লেটার্স অ্যান্ড ডিকোডিং ওয়ার্ডস। আর এ গ্লোয়িং ওয়ার্ড কি আছে, মনে করো যে বি কে ডি মনে করা, পি কে কিউ মনে করা, মানে একই রকম দেখতে, মিরর ইমেজ, আমরা যেটাকে বলি মিরর ইমেজ তার মনে হচ্ছে। উইথ প্রপার সাপোর্ট এভরি চাইল্ড ক্যান বিকাম আ সাকসেসফুল লার্নার। এই সাপোর্টটা কে দেবে, এই সাপোর্টটা পেরেন্টস দিতে পারে, টিচার্স দিতে পারে, কোনো ফ্রেন্ডসও দিতে পারে, ঠিক আছে। তো সাপোর্টিভ টিচিং ম্যাটেরিয়ালস বা স্ট্র্যাটেজিস কী থাকবে, মাল্টি সেন্সরি টিচিং, আমরা আগের দিন বলেছি, সেটা হচ্ছে অডিও ভিজুয়াল হতে পারে, সেটা হচ্ছে মানে টাচ করে পড়া হতে পারে,
ফিল করে পড়া হতে পারে। রিমিডিয়াল টিচিং দেখতে হবে যে বাচ্চাটার কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে করতে দেওয়া। ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, যেই বাচ্চাটার এই প্রবলেমটা রয়েছে তাকে আলাদা করে আমি আইডেন্টিফাই করে তাকে আলাদা করে আমি ওই জিনিসগুলো শেখাতে পারি, এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট সব কিছুই তাকে কিন্তু দেওয়া যেতে পারে। আশা করি ডিসলেক্সিয়া নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এরপরে কি আছে? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া, গ্রাফ, দেখো লেখা, রাইটিং ডিসাবিলিটি, লেখার অসুবিধা, অগোছালো হাতের লেখা হবে, বানান ভুল হবে, লিখতে ধীরগতি হবে, অক্ষর বাদ দেওয়া যাবে। অর্থাৎ এই যে দেখো স্কুলকে স্কুল লিখেছে, ওয়েটকে ওয়াট লিখেছে, আগেনকে আগিন লিখেছে, ফ্রেন্ডকে ফ্রেন্ড লিখেছে, অলওয়েজকে অলওয়াজ লিখেছে, আনইভেনকে স্পেসিং লিখেছে, ইনকমপ্লিটকে মানে ইনকমপ্লিট লেটার্স। অর্থাৎ মনে করে যে ও যে সঠিক একটা বানান মনে করে লিখতে পারছে তা কিন্তু নয়, তার লেখা ভুল হচ্ছে। যার ডিসলেক্সিয়া আছে তার ডিসগ্রাফিয়াটা অটোমেটিক্যালি চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে একই ব্যাপার, সাপোর্টিং বা সাপোর্টিভ টিচিং স্ট্র্যাটেজিসের মধ্যে রিমিডিয়াল টিচিং, ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, মাল্টি সেন্সরি অ্যাক্টিভিটিস আর অ্যাসিস্টিভ রাইটিং টুল, এগুলো সবই করতে হবে। তো ডিসগ্রাফিয়া অ্যাফেক্টস রাইটিং নট ইন্টেলিজেন্স, উইথ প্র্যাকটিস সাপোর্ট অ্যান্ড দ্য রাইট টিচিং মেথডস এভরি চাইল্ড ক্যান সাকসিড। ঠিক আছে, তো কি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কি আছে? আনটিডি অ্যান্ড ইরেগুলার হ্যান্ডরাইটিং। আনটিডি মানে হচ্ছে অপরিষ্কার এবং ওলট পালট লেখা থাকবে। ফ্রিকুয়েন্ট স্পেলিং মিস্টেক্স, প্রায় প্রায় বানান ভুল থাকবে। স্লো রাইটিং স্পিড এবং মিসিং লেটার্স অর ইনকমপ্লিট ওয়ার্ডস, এগুলো সবই দেখা যাবে ডিসগ্রাফিয়া থাকলে। তার মানে ডিসগ্রাফিয়াটা কি কিসের সমস্যা? এটা কিন্তু লিখন সমস্যা, মানে লেখার প্রবলেম। ঠিক আছে, নেক্সটে যদি আসে, নেক্সটে কি হচ্ছে? ডিসক্যালকুলিয়া। দেখো ক্যালকুলিয়া মানে কি? ক্যালকুলেশন, ক্যালকুলেশন থেকে ক্যালকুলিয়া আসছে, তাই তো? তার মানে হিসাবের গন্ডগোল যদি কেউ করে তাহলে সেটা হচ্ছে ডিসক্যালকুলিয়ার মধ্যে চলে আসে। গণিত শেখার অসুবিধা, যেমন এই বললাম 2+2 = 4 সে পড়ছে, এবার 1+3 সে 4 আর করতে পারছে না, বা 3+1 সে 4 আর করতে পারছে না। আবার 1+1+1+1 = 4 সে করতে পারছে, 2+1+1 = 4 সেটা আর করতে পারছে না। তো এগুলো হচ্ছে বেসিক যে সমস্যাগুলো, বেসিক সমস্যাগুলো তার কিন্তু ভুল হচ্ছে, তাই না? তাহলে কি সংখ্যা বুঝতে সমস্যা হয়, যোগ বিয়োগ ভুল করে, টেবিল মনে রাখতে, টেবিল মানে হচ্ছে আমরা যেটাকে নামতা বলি, সময় ও পরিমাপ বুঝতে সমস্যা হয়। তো কি ক্যারেক্টারিস্টিক্সটা কি? ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং নাম্বারস অ্যান্ড নাম্বার কনসেপ্টস, ফ্রিকুয়েন্ট মিস্টেক্স ইন অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, ডিফিকাল্টি মেমোরাইজিং মাল্টিপ্লিকেশন টেবলস, মানে নামতা মনে রাখতে ভুলে যায়, প্রবলেমস আন্ডারস্ট্যান্ডিং টাইম মেজারমেন্ট অ্যান্ড কোয়ালিটি, টাইম মেজারমেন্ট কোয়ালিটি সমস্যা হয়, কোন জিনিসটা কত স্পিডে তার দিকে আসছে বা কোন জিনিসটা কত স্পিডে ঘুরছে, কিভাবে তাকে সেখানে কোপ করতে হবে সেই জিনিসটা সে কিন্তু ম্যাচ করতে পারে না। এখানেও একই সাপোর্ট করতে হবে কিভাবে? মাল্টি সেন্সরি টিচিং, মানে অডিও ভিজুয়াল, তারপরে তোমার হচ্ছে টাচ করে পড়ানো ইত্যাদি। রিমিডিয়াল টিচিং তো লাগবেই, ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। আর হ্যান্ডস অন ম্যাথ অ্যাক্টিভিটিস, মানে এই যে আমি হচ্ছে শুধুমাত্র 2+2 খাতা কলমে নয়, ওকে আমি দুটো আপেল প্লাস দুটো আপেল দিয়ে তাকে বলবো কটা আপেল, 4টা, তারপরে একটা করে আপেল দিয়ে বলবো কটা আপেল, এভাবে তাকে কিন্তু আমি শেখাতে পারবো। ঠিক আছে, এরপরে চলে আসবো, তার মানে আমরা কি দেখলাম? ডিসক্যালকুলিয়া মানে গাণিতিক সমস্যা। এবার হচ্ছে ডিসপ্রাক্সিয়া। কি ডিসপ্রাক্সিয়া? কি লেখা আছে দেখো তো? কোঅর্ডিনেশন অ্যান্ড মোটর স্কিল ডিফিকাল্টি, শরীরের নড়াচড়া সমন্বয়জনিত সমস্যা। মোটর স্কিল, কিছুক্ষণ আমরা কি পড়লাম? মোটর স্কিলটা আমরা কি পড়লাম? ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল পড়লাম তো। এইবার জুতো বাঁধতে সমস্যা হচ্ছে, জুতো লেস বাঁধতে সমস্যা হচ্ছে, হাতের কাজ করতে অসুবিধা, ভারসাম্য বজায় রাখতে সমস্যা হচ্ছে, জামার বোতাম এলোমেলোভাবে সে লাগাচ্ছে, জামার বোতাম সে লাগাতে পারছে না, সে তোমার মনে করো যে সঠিক অর্ডারে বইগুলোকে রাখতে পারছে না, বাংলা পিরিয়ডের পরে ইংলিশে পরে ম্যাথসের পরে ইভিএস, সে এইটা ম্যাচ করতে পারছে না, সে পরপর ক্লাসগুলো কি থাকবে সে সেটা হিসাব করতে পারছে না। তো সে সব কিছু বেসিক কাজগুলোতে স্ট্রাগল করছে, যেই কাজগুলো তার বয়সী বাচ্চারা খুব ইজিলি করে নিচ্ছে তাকে স্ট্রাগল করতে হচ্ছে। এইটাকে আমরা বলবো ডিসপ্রাক্সিয়া। তো ডিসপ্রাক্সিয়াকে কোঅর্ডিনেশন অফ মোটর স্কিল ডিফিকাল্টি, তোমরা না এগুলো না নোট ডাউন করে নিও, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন একটা পাবে, একাধিকও পেতে পারো। তো কি ক্যারেক্টারিস্টিক্স কি রয়েছে? ডিফিকাল্টি টাইং শু লেসেস, ডিফিকাল্টি পারফর্মিং হ্যান্ড বেসড টাস্কস,
অ্যান্ড ফাইন মোটর অ্যাক্টিভিটিস, মনে করো 2 আঙ্গুল দিয়ে যে পেনটা তুলতে পারা যাবে সেটা হচ্ছে 5 আঙ্গুল দিয়ে তুলছে। ডিফিকাল্টি মেনটেনিং ব্যালেন্স অ্যান্ড কোঅর্ডিনেশন, চ্যালেঞ্জেস উইথ রাইটিং, ড্রয়িং অ্যান্ড ইউজিং ক্লাসরুম টুলস। ঠিক আছে, অর্থাৎ ক্লাসরুমে যে টুলসগুলো থাকছে, খাতা কলম বই, সেগুলো সে ইউজ করতে পারছে না একসাথে, কোঅর্ডিনেশনটা তার ম্যাচ করছে না। এখানেও কি করতে হবে, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, তাকে অ্যাক্টিভিটি দিতে হবে যে গোটা হাত দিয়ে না তুমি 2 আঙ্গুলে তোলার চেষ্টা করো, তাকে বোঝাতে হবে। অকুপেশনাল থেরাপি অ্যাক্টিভিটিস, যদি তার সত্যি ফিজিক্যালি কোনো প্রবলেম থাকে তাহলে অকুপাংচারের মাধ্যমে তাকে কিন্তু থেরাপি দিতে হবে। ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশন তো লাগবে, আর স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস তাকে কিন্তু করাতে হবে। সো ডিসপ্রাক্সিয়া অ্যাফেক্টস কোঅর্ডিনেশন নট পোটেনশিয়াল, পোটেনশিয়ালটা কিন্তু বের করে আনতে হবে। এটা কে করবে, টিচার করবে বা পেরেন্টসরা করবে বা কোনো ফ্রেন্ডসরা করবে যারা তার ভালো চায়। উইথ পেশেন্স, প্র্যাকটিস অ্যান্ড সাপোর্ট এভরি চাইল্ড ক্যান ডেভেলপ এসেনশিয়াল স্কিলস, প্রত্যেকটা বাচ্চায় কিন্তু নিজেদের এসেনশিয়াল স্কিলকে ডেভেলপ করতেই পারে। এরপর আমরা কি পড়বো, অ্যাফাসিয়া বা ডিসফ্যাসিয়া। অ্যাফাসিয়া বা ডিসফ্যাসিয়া, দেখো বাচ্চাটার মাথায় কি সব হজবড়ালো হয়ে আছে, সব হজবড়ালো হয়ে আছে। এখানে বলছে আই জেমড, জ্যামড, জনো, ফর্ক, মানে ও বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, ভাষা বুঝতে পারে না, ভাষা বোঝা এবং প্রকাশে সমস্যা। কি ভাষায় কথা হচ্ছে, কি ভাষা চলছে, সেই ভাষাটা বুঝতে অসুবিধা হবে প্রথমে, তারপরে সেই ভাষাটাকে প্রকাশ করতেও তার প্রবলেম হবে। ঠিক আছে, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ অর এক্সপ্রেসিং থটস থ্রু স্পিচ, কোনো ভাষাকে বুঝতে যেমন প্রবলেম হবে তেমনি ভাষাকে বলতেও তার প্রবলেম কিন্তু হবে। তো সাপোর্টিভ টিচিং স্ট্র্যাটেজিসের মধ্যে কি রয়েছে, ভিজুয়াল এইডস অ্যান্ড পিকচার কার্ডস, তাকে দেখিয়ে দেখিয়ে পড়াতে হবে, যেরকম আমরা যেটা বলি যে ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং আর মাল্টি সেন্সরি যে টিচিংটা, যেখানে সব রকম ভাবে দেখানোর মানে ভিজুয়াল, অডিও, তারপর তাকে হচ্ছে হাতে কলমে, মানে লার্নিং বাই ডুইং এর প্রাইম এক্সাম্পল সেট করতে হবে এক্ষেত্রে। তাহলে আমরা কি দেখলাম, ডিসলেক্সিয়া দেখলাম, পড়তে অসুবিধা, ডিসগ্রাফিয়া, লিখতে অসুবিধা, ডিসক্যালকুলিয়া, গাণিতিক সমস্যা, ডিসপ্রাক্সিয়া, কি দেখলাম আমরা, ডিসপ্রাক্সিয়াটা দেখলাম হচ্ছে মনে করি যে মোটর স্কিল যেগুলো রয়েছে সেগুলোর সমস্যা, আর অ্যাফাসিয়া বা ডিসফ্যাসিয়া কি ভাষা বোঝার প্রবলেম। ঠিক আছে, এই 5টা ভালো করে দেখে রাখবে, এখান থেকে একটা কোয়েশ্চেন আসবেই। লার্নিং ডিসএবিলিটিসের লক্ষণগুলো কি কি, সিমটমস, অক্ষর চিনতে সমস্যা হবে, মুখস্থ করতে অসুবিধা হবে, যদিও মুখস্থ করাটা অ্যাকচুয়ালি ঠিক নয়, কিন্তু বাচ্চাদের ছড়া তো মুখস্থ করতে দিতেই হয়, অসুবিধা হবে। নির্দেশ বুঝতে সমস্যা, মানে কোনো অর্ডার দিলে বা কোনো ইনস্ট্রাকশন দিলে সেই ইনস্ট্রাকশনগুলো বুঝতে পারবে না। বিদ্যালয় স্তরে কি দেখা যাচ্ছে, পড়ালেখার ক্ষেত্রে পিছিয়ে পড়া, বানান ভুল করা, গণিত দুর্বলতা, মনোযোগের সমস্যা, এই সব কিছু কিন্তু লক্ষ্য করা যাবে লার্নিং ডিসএবিলিটিসে। আচ্ছা, লার্নিং ডিসএবিলিটি ও মেন্টাল রিটার্ডেশনের পার্থক্যটা কি? লার্নিং ডিসএবিলিটি মানেই যে সে মেন্টালি চ্যালেঞ্জড বা মেন্টালি ইম্পেয়ার্ড তা কিন্তু নয়। তো এখানে বলছে লার্নিং ডিসএবিলিটি আর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটির আইকিউ সাধারণত স্বাভাবিক, আর এটার আইকিউ কম নির্দিষ্ট বিষয়ের সমস্যা, সব ক্ষেত্রে সমস্যাগুলো পড়া লেখা গণিতে সমস্যা সামগ্রিক বুদ্ধি বিকাশের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এটার পার্থক্য হচ্ছে, বেসিক পার্থক্য হচ্ছে লার্নিং ডিসএবিলিটিসের ক্ষেত্রে পড়া লেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে, আর মেন্টাল ডিসএবিলিটিসের ক্ষেত্রে বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সমস্যাটা হতে পারে। লার্নিং ডিসএবিলিটি কি করে আমরা শনাক্ত করব, পর্যবেক্ষণ বা অবজারভেশন, অ্যাচিভমেন্ট টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট আর সাইকোলজিক্যাল টেস্ট। পর্যবেক্ষণ মানে কি, কে পর্যবেক্ষণ করবে, কোনো টিচার বা কোনো ফ্যাসিলিটেটর বা কোনো পেরেন্ট করবে। অ্যাচিভমেন্ট টেস্ট হচ্ছে সে যেই বিষয়টা সমস্যা হচ্ছে সেই বিষয়ে তাকে স্ক্যাফোল্ডিং করতে হবে, স্ক্যাফোল্ডিং করে তাকে নিজে থেকে করাতে হবে। ডায়াগনস্টিক টেস্ট মানে কার কোথায় প্রবলেম রয়েছে সেটা ডায়াগনোস করতে হবে। আর তারপরে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে অ্যাসেসমেন্ট করতে হবে, বিচার করতে হবে, হিসাব করতে হবে সাইকোলজিক্যালি কোন বিষয়টা আগে হচ্ছে কোন বিষয়টা পরে হচ্ছে, এবং লার্নিং ডিসএবিলিটিসের ক্ষেত্রে বাচ্চাটার কোথায় অ্যাকচুয়ালি প্রবলেমে হচ্ছে বা কোথায় অ্যাকচুয়ালি আটকাচ্ছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করে ঠিক করতে হবে। আর নেক্সট বলেছে লার্নিং ডিসএবিলিটির জন্য শিখন পদ্ধতি, রিমিডিয়াল টিচিং, অবশ্যই রিমিডিয়াল টিচিং করতে হবে। রিমিডিয়াল টিচিং নিয়ে প্রতিদিনই কথা হচ্ছে,
তাই আজকাল আলাদা করে এটা নিয়ে আর বেশি বলতে যাব না। মাল্টি সেন্সরি টিচিংটা বারবার করে বলছি, এটা একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে দেখা, শোনা, বলা, স্পর্শ করা, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি অডিও ভিজুয়াল। আবার স্পর্শ করা হচ্ছে ব্রেইলের মাধ্যমে করা যেতে পারে। ব্রেইল আমি আগের দিন বলেছিলাম লুই ব্রেইল এটার হচ্ছে প্রবক্তা। এই মানে অন্ধদের জন্যে, অন্ধদের শিক্ষাদানের জন্যে লুই ব্রেইল একটা যুগান্তরকারী আবিষ্কার করেছেন, যেখানে 6টা ডট থাকে, সেই 6টা ডটসের মাধ্যমে তারা কিন্তু পড়ে। ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, বারংবার বলে যাচ্ছি, ব্যক্তিভিত্তিক শিক্ষা। পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে তোর দ্বারা কিচ্ছু হবে না এটা বলা যাবে না, সবসময় তাকে প্রশংসা করতে হবে যে হ্যাঁ তুমি তো খুব ভালো করেছো এটা, বা দারুণ করলি তো এটা, তুই পারবি, নেক্সট চেষ্টা করলেই পারবি। আর অ্যাক্টিভিটি বেসড লার্নিং, মানে খেলার মাধ্যমে শিক্ষা বা লার্নিং বাই ডুইং। ঠিক আছে। ইনক্লুসিভ এডুকেশন ও লার্নিং ডিসেবিলিটি, বর্তমান শিক্ষা ব্যবস্থা লার্নিং ডিসেবিলিটি যুক্ত শিশুদের সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষার সুযোগ দেয়। এটাকেই তো আমরা কি বলি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক। ঠিক আছে। তো আশা করি লার্নিং ডিসেবিলিটিস নিয়ে কারো কোনো আর জিজ্ঞাসা নেই, প্রবলেম নেই। আমরা জাস্ট একবার সাম আপ করে নিই। ডিসলেক্সিয়া মানে কিসের প্রবলেম? রিডিং প্রবলেম। ডিসগ্রাফিয়া মানে কিসের প্রবলেম? রাইটিং প্রবলেম। ডিসক্যালকুলিয়া মানে কি? ম্যাথমেটিক্সের প্রবলেম। ডিসপ্রাক্সিয়া মানে কি? মোটর কোঅর্ডিনেশন প্রবলেম, মানে এই যে জুতার হাত দিয়ে জুতার লেস বাঁধা বা জামার বোতাম আটকানো, বেসিক ছোটো ছোটো কাজগুলো করতে থাকা। আইকিউ কি? আইকিউ হচ্ছে ইউজুয়ালি নর্মাল থাকে বাচ্চাদের, এমন না যে আইকিউটা খুব খারাপ থাকে। বেস্ট মেথড কি? রিমিডিয়াল টিচিং। ইনক্লুসিভ এডুকেশন, এটা হচ্ছে এডুকেশন ফর অল। আর মাল্টি সেন্সরি টিচিং হচ্ছে মোস্ট এফেক্টিভ স্ট্র্যাটেজি। তো এগুলো ছিল আমাদের আজকের টপিক। এই টপিক থেকে কিছু কোয়েশ্চেন আমরা ডিসকাস করব, কিছু এমসিকিউ যেগুলো বিগত বছরের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এসে গেছে, সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব। প্রথম কোয়েশ্চেন কি রয়েছে? শিখনে অক্ষম বা লার্নিং ডিসেবিলিটির শিশুদের মধ্যে যা লক্ষ্য করা যায়, শিখনে অক্ষম বা লার্নিং ডিসেবিলিটির শিশুদের মধ্যে কি লক্ষ্য করা যায়? 11 নম্বর কেন? কারণ গতকাল 10টা কোয়েশ্চেন করে নিয়েছিলাম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে শিখনের কিছু অংশ নিয়ে সংগ্রাম, মানে সংগ্রাম বলতে স্ট্রাগল। নেক্সট আসি, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে মানে ইনক্লুসিভ ক্লাসরুমে যেখানে বৈচিত্র্যময় শিক্ষার্থী, সহযোগিতামূলক শিক্ষা এবং সহপাঠী শিক্ষণ লক্ষ্য করা যায়, সেখানে কি হবে? সিটেট সেপ্টেম্বর 2016-তে। যেটা সঠিক উত্তর সেটা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে। যারা ডেলি ক্লাসেসগুলো করছো তারা অবশ্যই কিন্তু করবে, অ্যান্সারগুলো করবে। ডেলি যারা ক্লাস করছো তারা নিজেরা পরীক্ষা দিতে গিয়ে বুঝতে পারবে যে পরীক্ষা দিতে গেলে কতটা সুবিধা হচ্ছে। কারেক্ট অ্যান্সার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, সহপাঠীদের মধ্যে গ্রহণযোগ্যতাকে সক্রিয়ভাবে উৎসাহ প্রদান করা, মানে পিয়ার গ্রুপিং এর কথা এখানে বলেছে। কত সালে অক্ষম ব্যক্তিদের অধিকার আইন পাশ হয়েছিল? মানে দ্য রাইট অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। আমরা গতকালকে ক্লাসে এটা আলোচনা করেছিলাম, মনে আছে তো? কত? 2016 সালে, অপশন নাম্বার সি। দৃষ্টিহীন বা ভিজুয়ালি চ্যালেঞ্জড শিক্ষার্থীদের শিক্ষাদানের সময় শিক্ষককে কোন শিক্ষামূলক রূপান্তর গ্রহণ করতে হয়? জুলাই 2019-এ এসছে ভিজুয়ালি চ্যালেঞ্জড বাচ্চাদের জন্য। কি করব? এমন টিএলএম আমি ইউজ করব, যেগুলো ওই ভিজুয়ালি চ্যালেঞ্জড বাচ্চাদের হেল্প করে। তাহলে স্পষ্টভাবে কথা বলবো যাতে করে তারা সঠিক উচ্চারণটা শুনতে পায়, এবং অধিক স্পর্শ এবং অনুভবযোগ্য উপকরণ ব্যবহার করব। সো অপশন নাম্বার ডি। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের মানে ইনক্লুসিভ ক্লাসরুমের সহযোগিতামূলক শিখন এবং সহপাঠী শিখন পদ্ধতি। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের সহযোগিতামূলক শিখন এবং সহপাঠী শিখন পদ্ধতি, সিটেট জুলাই 2019। কী হবে? সক্রিয়ভাবে নির্দিষ্ট কোনো বিষয় উৎসাহ প্রদানে ব্যবহৃত হয়, কখনো কখনো ব্যবহৃত হয় না, সক্রিয়ভাবে উৎসাহ প্রদানে ব্যবহৃত হয়।
অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের সহযোগিতামূলক শিখন। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, সক্রিয়ভাবে উৎসাহ প্রদানে ব্যবহৃত হয়। নেক্সট, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষের বা ইনক্লুসিভ ক্লাসরুমের গুরুত্ব? উচ্চমানের মানসম্পন্ন পরীক্ষা, প্রতিযোগিতামূলক শিক্ষণে উৎসাহ দেয়া, ব্যক্তিগত শিক্ষার পরিকল্পনা নাকি অভিন্ন নির্দেশাবলী? যেটা আমরা কি বলি, ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন, তাই না? তাহলে ব্যক্তিগত শিক্ষার পরিকল্পনা, অপশন নাম্বার সি। নেক্সট, কোনো সমস্যার প্রকৃত এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করার দক্ষতা যার প্রাথমিক বৈশিষ্ট্য তারা হলো। কোনো সমস্যার প্রকৃত এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করার দক্ষতা যার প্রাথমিক বৈশিষ্ট্য তারা হলো কি? অর্থাৎ যারা যে কোনো রকমভাবে একটা আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারে, সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা কি বলি? ক্রিয়েটিভ বাচ্চা, বা কখনো কখনো আমরা বলি গিফটেড। তাহলে সৃজনশীল, অপশন নাম্বার বি। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে শিক্ষক, ইনক্লুসিভ ক্লাসরুম রয়েছে, ইনক্লুসিভ ক্লাসরুমে শিক্ষক কি করবেন? বলো কোনটা হবে সঠিক উত্তর, এ বি সি ডি? এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে সেটা জানাও, নিচে কমেন্ট সেকশনে জানাও। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, প্রত্যেক শিশুর দক্ষতা অনুযায়ী শিখনের ক্ষমতা রয়েছে বলে মনে করবেন, প্রত্যেক শিশুর দক্ষতা অনুযায়ী। ঠিক আছে, সো অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। কেন? কারণ সবাই একরকম হবে তা কিন্তু নয়, এক একজন এক এক রকম বা এক একজন এক এক ফিল্ডে কিন্তু ভালো হবে। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন একজন শিক্ষক বুঝতে পারবেন। সিটেট ডিসেম্বর 2019। কি হবে কারেক্ট অ্যান্সার? কি হবে অপশন নাম্বার এ, বি, সি নাকি ডি? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, প্রত্যেক শিক্ষার্থীদের সক্ষমতা এবং দুর্বলতা চিহ্নিত করে শিক্ষাদানের বিশেষ উদ্দেশ্য গঠন। অর্থাৎ এটাকে প্রথমে করতে হবে ডায়াগনস্টিক টেস্ট এবং তারপর রিমিডিয়াল। ঠিক আছে, নাম্বার 20, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিশ্বাস করে, কি বিশ্বাস করে? ইনক্লুসিভ এডুকেশন কি বিশ্বাস করে? সিটের 2020। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, প্রত্যেক শিশুর নিয়মিত বিদ্যালয়ে সমানভাবে শিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। তো আজকে এই কয়েকটা কোশ্চেন ছিল, তোমাদেরকে হোমওয়ার্ক একটা দেবো। আচ্ছা, আরেকটা কোশ্চেন রেখেছি, কোশ্চেন নাম্বার 21, তারপর তোমাদেরকে হোমওয়ার্কটা দিচ্ছি। একটি শিক্ষার্থী শ্রেণীকক্ষে মনোযোগ দিতে পারে না, সহজে অমনোযোগী হয়ে পড়ে, তো নির্দিষ্ট আসনে বসে থাকতে পারে না, অস্থিরতা সৃষ্টি করে এবং জিনিসপত্রের ক্ষতি করে। এই বৈশিষ্ট্য নির্দেশ করে, মানে একটা শিক্ষার্থী কি করছে? সঠিকভাবে মনোযোগ দিতে পারছে না, সহজে অমনোযোগী হয়ে যাচ্ছে, আর নির্দিষ্ট আসনে বসে থাকতে পারছে না, অস্থিরতার সৃষ্টি করছে এবং জিনিসপত্রের ক্ষতি করছে। এই বৈশিষ্ট্য কি নির্দেশ করে বাচ্চাটার মধ্যে? অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অপশন নাম্বার এ। ঠিক আছে, অপশন নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো হোমওয়ার্ক দেবো একটা, তার আগে একটু বলে রাখি, হোমওয়ার্কটা দেওয়ার আগে আমাদের জাস্ট আপার প্রাইমারি ব্যাচ কিন্তু শুরু হলো। তোমরা এই ব্যাচ চাইলে জয়েন করতে পারো। ব্যাচে প্রত্যেকটা বিষয় অধ্যায়ভিত্তিক বিস্তারিত ক্লাস, পিডিএফ নোটস, এমসিকিউ নোটস, সবচেয়ে বড় কথা সিটেটের বিগত 15 বছরের প্রশ্নোত্তর সমাধান, নিয়মিত মক টেস্ট, সমস্ত কিছুই কিন্তু পাবে। অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস, সহজ ভাষায় গভীরভাবে ব্যাখ্যা, পরীক্ষাভিত্তিক স্ট্র্যাটেজি, শর্টকাট ট্রিক্স সব কিছু থাকবে। ব্যাচের ফিস অনলি 999 রুপিস, 999 টাকা। এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি, আর কোনো কিন্তু এক্সট্রা ফিস পে করতে হয় না। এখানে ভর্তির জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কি লেখে? আপার প্রাইমারি ব্যাচ লেখে, তাহলে তোমাদেরকে ভর্তি করে দেওয়া হবে। আর যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের প্রিপারেশন একসাথে নিচ্ছ, তাদেরকে আলাদা ব্যাচ নিতে হবে না, তাদের জন্য টেট কম্বাইন্ড ব্যাচ আমরা নিয়ে এসেছি।
এটা 11 জুন থেকে আমাদের কিন্তু ক্লাস চলছে, তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো ব্যাচে। এই ব্যাচের ফিস 1199, দুটো ব্যাচ একসাথে, প্রাইমারি আপার প্রাইমারি একসাথে 1199। তোমরা এটাতে ভর্তি হওয়ার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 হোয়াটসঅ্যাপ করবে, টেট কম্বাইন্ড ব্যাচ থেকে তোমাদেরকে সেখানে যুক্ত করে দেওয়া হবে। আজকের তোমরা যেটা করবে সেটা হচ্ছে অ্যাফাসিয়াটা কিসের ডিসএবিলিটি সেটা তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।